কাল থেকে আপনার আর কিচেনে আসার দরকার নেই। তেমন একটা তো ভালো রান্নাবান্না পারেন না, উল্টে দু এক পদ বানাতে গিয়ে কিচেন নোংরা করে বসেন। ক্ষমার কাছে সেজন্য রোজ কথা শুনতে হয়। বয়স তো অনেক হলো, এখনো এতে কিচেন আগলে রাখার শখ কেন? কথা কটা ছুড়ে দিয়ে বিরক্ত মুখে নিজের ঘরের দিকে পা বাড়ালো মনিকা, অতসীর একমাত্র বৌমা। ফ্যাল ফ্যাল করে সেদিকে তাকিয়ে রইল অতসী। দুই ছেলের পর একমাত্র ছেলে হয় বেজায় খুশি হয়েছিল অতসীর শাশুড়ি রেণুবালা। সাবেকি দিনের আকবরী মোহর দিয়ে একমাত্র নাতির মুখ দেখেছিলেন। ভেতরে ভেতরে সবাই জানতেন তালপুকুরে ঘটি ডোবে না, তবুও পড়তি জমিদার বাড়ির সাবেককালের কিছু ছাড়বার ছিল। ছিল বলবেলাও। ছেলে জন্মাতে 7 দিন টানা ঘিয়ের প্রদীপ জ্বলছিল, কিন্তু শরিকি মামলা মোকদ্দমা সে কি সহজে মেটে? এক প্রকার বাধ্য হয়ে গ্রামে বাস ওঠাতে হলো। প্রতাপচন্দ্র শহরের বুকে একটা নিজস্ব বাড়ি জোগাড় করেছিলেন বটে, কিন্তু উত্তর কলকাতার তস্য গলির ভিতর সেই বাড়িতে থাকতো না ছেলে বা ছেলের বউ, কেউই রাজি ছিল না। সেখানের নাকি না ছেলের বউ, কেউই রাজি হলো না। ওখানে নাকি মানুষ থাকতে পারে না। উচ্চশিক্ষিত ছেলের স্ট্যাটাসের সঙ্গে মানানসই এবার তাগিদে এক প্রকার বাধ্য হয়ে এই নামি বহুতলের দামি 3 কামরার দেশলাই বাক্সের অতসীর আগমন। মাঝে মাঝে তার দম বন্ধ হয়ে আসে, কথা বলার কেউ নেই। মাঝে মধ্যে মনে হয় ছেলেকে জিজ্ঞাসা করেন, ছোট থেকে বেড়ে ওঠা রাস্তায় ওইসব শ্যাবি ছেলেদের সঙ্গে ফুটবল পেটানো, ক্রিকেট খেলে জানলার কাঁচ ভাঙা ওই গলিটাকে এতদিন বাদে নরকের দ্বার বলে মনে হলো কেন? চাকরির সুবাদে? চাকরি বুঝি মানুষকে এতটা পাল্টে দেয়? নাকি পাল্টায় নতুন মানুষ? ক্যাচক্যাচ করে হিন্দি ইংরেজিতে নাতিবাবু কি বলে অথচই তার সারমর্ম উদ্ধার করতে পারে না। তাছাড়া নাতির সঙ্গে কথা বলার সময় কোথায়? এই দেখলেন সকালে বিরাট ব্যাগ কাঁধে স্কুলে যাচ্ছে, ফিরে দুটো নাকে মুখে গুজে টিউশন, উইকেন্ডে ক্রিকেট, সাঁতার, আবার কিসব অ্যাক্টিভ থাকে। সেসব নাম অত সে জন্মেই শেখে নেই। ফ্রিজে খাবার রাখা থাকে, মাইক্রোওয়েভে গরম করে খেয়ে নিজের মতো বেরিয়ে যায়। কোনো দিন না থাকলে তখন একটু ম্যাগি করে দেওয়ার আদেশ আসে, অত সে খুশি মনে বানিয়ে দেয়। গম্ভীর মুখে মোবাইল খুটখাট করতে করতে খেয়ে উঠে চলে যায়। কোনো দিন ভুলক্রমে বাড়িতে থাকলে কম্পিউটার খুলে কিসব টিসুম টিসুম খেলতে থাকে। শব্দে বাড়ি চমকিত। ঘর থেকে শুনতে পান অতসী, কিন্তু বিন্দু বিসর্গ বুঝতে পারেন না। ঘরে একাকী চুপচাপ বসে অতীতের কথা ভাবেন, ভাবতেই থাকেন। এতদিন বাদে বৌমা বলে গেল তিনি নাকি রান্নাবান্না কিচ্ছু পারেন না। তাহলে এই 50 বছর জীবনে তিনি করলেনটা কি? জমিদার বাড়ির ছোট বউ রকমারি রান্নাবান্নার জন্য পরিচিত মহলে বিশেষভাবে সমাদৃত ছিলেন। বাড়িতে আত্মীয় স্বজন আসবে শুনলে সদ্য বিয়ে হওয়া নতুন বউরা তার কাছে এসে রকমারি বাঙালি রান্নার রেসিপি জেনে যেত। আর আজ কিনা সেই তাকেই শুনতে হলো। চোখ জল উপচে পড়ছে। ধীর পায়ে ঘরে এলেন অতসী। সেই সোনালি অতীত বারবার ঢেউ তুলে যায় মনে। মন কি আর করুণ বশ মেনেছে কোনোদিন? পৌরা অতসী মনে মনে ফিরে যান বিয়ের পর দিন, নতুন শ্বশুরবাড়িতে কোরা শাড়ি পরা মেয়েটার কাছে। অসময়ের ভিতর বাড়ি এসে শ্বশুর শাশুড়িকে বললেন, আজ কিন্তু নতুন বৌমাকে কিছু স্পেশাল রান্না করতে হবে, বন্ধুবান্ধব দেখাতে হবে না আমি কেমন সর্বগুণ সম্পন্ন বৌমা পছন্দ করছি আমাদের অমিতাভের জন্য। সেদিন কিন্তু শাশুড়িমা নতুন বৌমাকে অত খাটাতে রাজি হননি। শ্বশুর নিদান দিয়ে বেরিয়ে যেতেই অতসী বলেছিল, বাকি সব রান্না আমি সেরে নিচ্ছি, তুমি শুধু মাংসটা কষিয়ে রাখো, তাহলেই হবে। তা মাংস রেঁধেছিল বটে অতসী, বড় বাড়ির চারদিকে গন্ধে আমরিত। শ্বশুরের বন্ধু মাংস চেয়ে চেয়ে খেয়ে হাত চাটতে চাটতে বাড়ি ফিরেছিলেন। শেষ বন্ধুটি চলে যাওয়ার পর বুড়ো কর্তা ভেতর বাড়ি এসে নিজের গলার সোনার চেনটা খুলে অতসীর হাতে দিয়ে বলেছিলেন, তুমি স্বয়ং মা স্বয়ং সিদ্ধা। একদিন এসে যেভাবে সংসারের সুনামের দায়িত্বভার নিজ কাঁধে তুলে নিয়েছিল, সেভাবেই সারা জীবন এই সংসারের হাল ধরে থাকো মা। শ্বশুরের কথা মতো সেদিন থেকে তিনি হাল ধরে রাখার চেষ্টা চালিয়ে গেছেন। শরিকি ঝগড়া পর্যন্ত হয়ে যেদিন গ্রাম ছেড়ে শহরে আসতে হলো, সেদিন ভেবেছিল যেভাবে হোক সংসার হাল ধরে রাখবেন। এতদিন রেখেছিলেন, কিন্তু ভাগ্যের বিড়ম্বনা। অতসীর গাল বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। কলিং বেল বাজছে। চোখ মুছে দরজা খুলতে লাফাতে লাফাতে ফ্ল্যাটে ঢুকে পড়ল অনুভব।
কোনো রকম জুতাটা খুলে ফ্রিজে রাখা চাউমিন বার করে মাইক্রোওয়েভে গরম করতে বসিয়ে দিল। মাইক্রো থেকে চাউমিনটা বের করতে যাচ্ছিল, নিজেকে সামলাতে না পারে অতসী বলেই বসলো, বাবু তুই বরং টেবিলে বস, আমি গিয়ে খাবারটা দিয়ে আসি। কোনো উত্তর না দিয়ে চাউমিনের প্লেটটা বার করে সোজা নিজের ঘরে ঢুকে গেল অনুভব। বদ্ধ ঘরে ভিতর থেকে গুলির সাই সাই শব্দ ভেসে আসতে লাগলো। অতসী বুঝলেন অনুভব কম্পিউটারে গেমস খেলতে বসে গেছে। পরক্ষণে আবার কলিং বেল বেজে উঠল। অতসী ভালো করে জানে এই মুহূর্তে অনুভব খেলা ছেড়ে উঠবে না। বাধ্য হয়ে কোমরের ব্যথা নিয়ে তিনি আবার দরজা খুলতে উঠলেন। মনিকা ঢুকছে, হাতে এক গোজা শপিং ব্যাগ। মনের খুশিতে গুনগুন করে গান গাইছেন। অতসীকে দেখতে পেয়ে গান বন্ধ করে গম্ভীর মুখে প্যাকেট হাতে নিজের ঘরের দিকে চলে গেলেন। চোখের জল চলে এসেছিল, কোনো ক্রমে জল মুছে নিজের ঘরে ঢুকে বাচ্চা মেয়ের মতো হাউমাউ করে কেঁদে ফেললেন অতসী। একাকিত্বের জ্বালা কাটাতে এবার অতসী ভেবেছিলেন বই পড়বেন, কিন্তু ওদের আলমারিতে হাত দিতে ভয় হয়। একবার গেছিল মনিকার কাছে বই চাইতে, সে এসে বলেছিল এগুলো সব শোকের শোভা বৃদ্ধির জন্য, নিজেদের বোদ্ধা প্রমাণের জন্য, রোজকার পড়বার জন্য নয়। যদি পড়ার এত ইচ্ছে থাকে তাহলে নিজে কিনুন। কোনোভাবে দাগ লেগে পাতার সৌন্দর্য নষ্ট হলে দ্বিতীয়বার কিনতে পয়সা লাগবে, বুঝেছেন? একটা বইয়ের দাম আর কম তো নয়। অত সে আদরের বাবুর সামনেই দাঁড়িয়েছিল, মায়ের পক্ষ নিয়ে কিছু বলতে পারেনি। পায় নাকি নাকি চায়নি অত সে জানা নেই। তার মনে হয়েছিল এটা কেবল তার অপমান নয়, তার গর্ভের অপমান। এত লোভ কেন তার? এখনও ভেবে ভারী লজ্জা করছিল। লজ্জায় কিছু না বলে ঘরে চলে এসেছিল। পুরো বাড়ি থেকে নিয়ে আসা পুরনো দিনের একমাত্র সঙ্গী ট্রাঙ্কে রাখা জামা কাপড়, নিচে কিছু জিনিসপত্র, নিজস্ব বইপত্র ছিল। আজকাল অবসরে তিনি ওগুলো উল্টে পাল্টে দেখেন, কিন্তু কিছুতেই আর তেমন একটা পড়ে উঠতে পারেন না। পুরনো কথা স্মৃতিতে ভাসে, চোখ জোড়া বিদ্রোহ করে ওঠে। যৌথ পরিবারের সবাই মিলে একসঙ্গে বিরাট উঠোনে বসে হাহাহি করতে করতে বড়ি দেওয়া, আচার দেওয়া, আমসত্ত্ব শুকাতে দেওয়া নামে চেখে চেখে অর্ধেক শেষ করে দেওয়া, সবাই মিলে সেজেগুজে ম্যাটিনি শো, উত্তম সৌমিত্রা নিয়ে দেদার তর্ক, শীতে কাশ্মীরি শালোলা সুদর্শন চেহারা দেখে সারা দুপুর বউঝিতে আলোচনা, পরস্পরের গায়ে হেসে গড়িয়ে পড়া। হয়তো ভদ্র সমাজে সে কথা জানলে সমালোচনা করতে ছাড়বে না, কিন্তু যাই হোক, ওই আনন্দের দিনগুলো অতসীর জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। অনেক চেষ্টা করেও কাল রাতে ঘুম আসছিল না অতসীর। সন্ধ্যে থেকে মাথাটা ধরেছিল, রাতে যেন আরও বেড়ে গিয়েছিল, ভালো লাগছে না কিছুই। এপাশ ওপাশ করার পর ভেবেছিল চোখে মুখে একটু জল দিয়ে আসবেন। তার ঘরে অ্যাটাচ বাথ নেই। পাশের ঘরে অনুভব ঘুমাচ্ছে। জানলা দিয়ে লাইটের ল্যাম্পপোস্ট নিচে মৃদু আলো বিচ্ছুরণ দেখা যাচ্ছে। খানিকক্ষণ সেদিকে তাকিয়ে থাকলেন অতসী। প্রথম প্রথম যখন ফ্ল্যাটে আসেন তখন খুব ইচ্ছে হতো নাতিটাকে পাশে নিয়ে শুবেন। ছেলে প্রেম করার সময় থেকে মনিকার রকম সকম খুব একটা বুঝতেন না, আজকাল তো আরোই বুঝতে পারে না। এক সন্ধেবেলা চা খেতে খেতে মুখে হাসি মাখিয়ে হালকা ছলে বলেছিলেন, আচ্ছা আমার খাটটা তো বেশ বড়, তাহলে নাতি দাদুভাই তো আমার সঙ্গে শুতে পারে। কি নাতি দাদুভাই? উঠে গিয়ে বাচ্চা ছেলেটার গাল দুটো হালকা করে টিপে দিয়েছিল। সঙ্গে সঙ্গে বিরক্ত হয়ে অনুভব বলে উঠছিল, ইটস নট পসিবল। আমি আমার পার্সোনাল স্পেস কারোর সঙ্গে শেয়ার করতে প্রেফার করি না। তুমি বাবার মাম্মাম, দ্যাটস ইটস। আর কোনো দিন না জিজ্ঞাসা করে গালে হাত দেবে না, এটা ব্যাটসম্যানের। সোফা থেকে উঠে দাঁড়িয়ে নিজের ঘরের দিকে যেতে যেতে মনিকার দিকে তাকিয়েছিলেন। আই অ্যাম বিজি মম, ডিনার ঘরে সার্ভ করতে বলো। গোটা ঘটনায় হতভম্ব হয়ে গেছিল অতসী। এত ছোট ছেলে যে এভাবে বড়দের মুখের উপর কথা বলতে পারে তা তার ধারণাতেই ছিল না। অতসীর মুখের চেহারা দেখে মনিকা আলগা হেসে বলেছিল, থাক মা, ছোট থেকেও একা একা থাকতে অভ্যস্ত, নিজের প্রাইভেট স্পেসে বিলিভ করে। আপনি এসেছেন ভালো কথা, নিজের মতো থাকুন, নতুন করে আর অভ্যাস বদলানোর চেষ্টা করবেন না। বড় হচ্ছে, ভবিষ্যতে ওকে একাই বাঁচতে হবে। লজ্জিত মুখে উঠে গিয়েছিল অতসী। কথার উত্তরে বলতে পারেনি স্বামী থাকাকালীন উত্তর কলকাতার বাড়িতে যখন ছোট্ট অনুভব দু একবার গেছে, ছড়ানো ছিটানো প্রচুর ঘর থাকা সত্ত্বেও সে অতসীকে জড়িয়ে ধরে গায়ের উপর পা তুলে ঘুমিয়েছিল। তখন তো তার ঘুমোতে কোনো অসুবিধা হয়নি। ঠাম্মা দাদুর কাছে রকমারি আবদারের কোনো বিরাম ছিল না। আসলে অতসী ভুলে গেছিল তখন তার নিজের বলতে একটা বাড়ি ছিল, হোক না সে বাড়ি গলি ঘুচের মধ্যে,
কিন্তু পায়ের নিচের মাটিটা তো শক্ত ছিল। তখন ছেলে বউ আনন্দ ফুর্তি করতে দু একদিনের জন্য যেত, থাকতো। কিন্তু আজ তিনি ওদের গলগ্রহ উড়ে এসে জুড়ে বসে একটা ঘর দখল করছেন। রাগের আর আশ্চর্যের কি। বৌমা মনিকা বরাবর উচ্চ গ্রামে কথা বলেন। কালো বলেছিল কমন বাথরুম থেকে চোখে মুখে জল দিয়ে ফিরে আসছিলেন, শুনতে পেলেন মনিকা বলছে, এতদিন ধরে তো অনেক মাতৃভক্ত হনুমান সাজলে, এবার মাকে বিদায় করার ব্যবস্থা করো। 1 বছর ধরে ক্রমাগত সহ্য করছি, এত বড় ফ্ল্যাট কেনা হলো, তবুও আমার কোনো আত্মীয় স্বজন এসে থাকতে পারে না। সেদিন দিদি জামাইবাবু বলেছিল কটা দিন তোদের নতুন ফ্ল্যাটে গিয়ে থেকে আসবো। আমাকে মিথ্যে মিথ্যে অনুভবের পরীক্ষার অজুহাত দিয়ে কাটাতে হলো। এভাবে আর কতদিন। তার উপর যখন একটু কিচেনে ঢুকে পড়েন, বারবার বারণ করলেও শোনেন না। আমাদের ক্ষমা তো যথেষ্ট ভালোই রাধে, তাও ওর পোষায় না। আমি আর পারছি না বুঝলে। এবার মানে মানে বিদায় করো তো দেখি। নিজস্ব ফ্ল্যাটে নিজেরাই যদি হাত পা ছড়িয়ে ইচ্ছে মতো না থাকতে পারি, তবে আর নিজস্ব ফ্ল্যাট কেনা কেন? ভালো কথা, তুমি কি আজ বৃদ্ধাশ্রমটা দেখতে গেছিলে? কেমন দেখলে? বাজেটে কুলাবে? ছেলের গলার স্বর পলকে অতসীর কানে গরম সীসা ঢেলে দিল। কয়েক মুহূর্তের জন্য পা দুটো দরজার সামনে থমকে গেল। অনেক চেষ্টায় অতসী ওদের সরাতে পারলেন না। ইচ্ছে করছিল না, তবুও শুনলেন তার আদরের বাবু বলছে, হ্যাঁ গো, তুমি বলেছ, আর সে কথা না শুনে পারি? আজই গেছিলাম, গঙ্গার ধারে পরিবেশটা বেশ মনোরম। বৃদ্ধাশ্রমটা নতুন হয়েছে, ঘরগুলো বেশ ঝকঝকে। পার রুম দুজন করে বোর্ডার, ডাক্তার আয়া বন্দোবস্ত আছে। আমাদের জন্য আইডিয়াল। ফর্ম ফিল আপটা আজকেই সেরে এসেছি। ইতিমধ্যে ঘরের জন্য 30 জন মেম্বারের নাম লিখেছি। অবশেষে বড় কথা, টাকা অঙ্কটা বেশ কম। অবশ্য খানিকটা বেশি হলো খুব চাপ হতো না। মায়ের পেনশনের অঙ্কটা তো নেহাত কম নয়। মনিকার গড়া শোনা গেল। ভালো কথা, তুমি আবার বাধ্য ছেলের মতো মাকে বলনি তো দেশের বাড়ি থেকে শিরিক একটা মিউচুয়াল ডিসিশনে এসে গেছে? না না, পাগল নাকি? আদরের বাবু চাপা স্বরে বলে ওঠে, তাহলেই চিত্তের। বলতে হতো না দেশের সম্পত্তি থেকে মোট কত টাকা এলো আমার হাতে? পাক্কা 30 লাখ টাকা পেয়েছে বুঝলে। হাতে পেয়ে সোজা আমাদের অনুভবের নামে এফডি করে দিয়েছি। ভবিষ্যতে ছেলে ডাক্তারি পড়ুক বা ইঞ্জিনিয়ারিং পড়ুক, আমাদের কোনো চিন্তা রইল না। মনিকা বলে, সত্যি এতদিনে তোমার মগজ খুলেছে। শোনো, মাকে বৃদ্ধাশ্রম পাঠানোর আগে ওর থেকে গহনাগুলো চেয়ে নিও, কি বলো? সাবেকি আমলের জমিদারি বাড়ির ভারী ভারী গহনা, যেমন ডিজাইন তেমন মোটা। এখনকার ফকিরকারি কাজ নয়, তখনকার শ্যাকরাদের কাজ অন্যরকম। আমার কিটিপাটির বন্ধুরা দেখলে চমকে যায় কে। মনিকার গলায় উদ্দীপনার সুর আহ্লাদে গলে গিয়ে বাবু বলে উঠলেন, কালকেই চেয়ে নিও। তোমারই তো সব। মা থুড়ি আপত্তি করবে? এই বয়সে তো আর গহনাগাটি পরে সাজতে বসবে না। আর অত গহনা কাছে রেখে করবেই কি? মনে মনে অতসী বললেন, বাহ বাবু বাহ, তুই একদম ঠিক কথা বলছিস। এই তো একজন প্রকৃত ছেলের মতো কথা। সারা রাত আর চোখের পাতা এক হলো না। মনিকাকে কোনো রকম দোষ দিতে চান না অতসী, নিজের বাবুকেও নয়। সত্যি তো বিয়ের পর থেকে মেয়েটা নিজের মতো করে একাকী সংসার যাপন করেছে। সেখানে হঠাৎ কোনো তৃতীয় ব্যক্তি উড়ে এসে জুড়ে বসলে সে যে কেউ বিরক্ত হবে। মনিকা তো আর আলাদা মানুষ নয়, তিনিও বোঝেন সবটা। আর ছেলেই বা কী করবে? একসময় সে প্রেম করছে, এখন সংসার করছে, সন্তানের জন্ম দিয়েছে, অনুভবের প্রতি দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব পালন করা অবশ্যই কর্তব্য। কিন্তু এটা সমান সত্য, বিরাট এই পৃথিবীতে সবাই স্বাধীন। কাজে অতসীরও নিশ্চয়ই নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। এখনও তিনি হাতে পায়ে যথেষ্ট শক্ত। অর্থনৈতিকভাবে ছেলের উপর বিন্দুমাত্র নির্ভরশীল নন। সমস্যা একটাই, এই বিপুল মহানগরীতে কিছুই তেমন একটা চেনেন না অতসী। কিন্তু চেষ্টা করলে কি আর চিনে নিতে পারবেন না? নিশ্চয় পারবেন। তবে এই বয়সে এসে এই ভারী ট্রাঙ্ক বওয়া তার পক্ষে সম্ভব নয়। কাজে বহুদিনের সঙ্গী ট্রাঙ্কটাকে এখানেই ছেড়ে যেতে হবে। কাপড় চোপড় ব্যাগে 2-4টে কাপড়, নগদ কয়েক হাজার টাকা, বিপদের শেষ সম্বল গয়নার বাক্স, পোস্ট অফিসের কাগজপত্র, আধার, প্যান, রেশন, ভোটার কার্ড পুরো নিলেন অতসী। সজল চোখে ঘরের দিকে তাকালেন একবার। ভোর 4টা বাজে। এতদিন বাদে আজ সত্যি সব কিছু ছেড়ে পথে নামবেন তিনি। চোখের জল বাদ মানছেন না। মন শক্ত করে জল মুছে দরজার দিকে এগিয়ে গেলেন অতসী। না, কোনো চিঠি লিখে রেখে যাবেন না তিনি। সংসারে তার প্রিয়জন ফুরিয়েছে, তাকে আর নতুন করে চিঠি লিখতে বসতে হয় না।
মানুষটা মূল্যহীন চিঠিটা। এই ভোরের ফ্ল্যাটে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। বাইরে বেরিয়ে দরজার টেনে বন্ধ করে দিলেন তিনি। আজ অবধি কোনো একা বাড়ির বাইরে পা দেওয়ার অতসী জীবনের দাবি মেনে মহানগরীতে জনরণ্যে মিশে গেলেন। কোথায় যাবেন ভাবতে ভাবতে একটা ট্যাক্সি থেকে উঠে বসলেন অতসী। আর ভাবতে চান না তিনি। দেখা যাক ভাগ্য কোথায় নিয়ে যায়। পুরনো বাড়িটা না থাকলে পুরনো পাড়া রয়েছে, কিন্তু এখন মানসিক অবস্থায় সেখানে ফিরতে চান না তিনি। নিজের অসহায়কে দেখানো, তাতে কোনো লাভ হবে না। তবে কোথায় ফিরবেন তিনি? হঠাৎ মনে পড়ল স্বামীর সঙ্গে বহুবার শ্যামবাজারে গিয়েছেন তিনি, কোনো কেনাকাটা করতে, কখনো খাওয়া দাওয়ার জন্য। ভাবলেন একবার শ্যামবাজারে গিয়ে দেখা যাক, পরের কথা পরে ভাবা যাবে। পাগড়ি পরা ট্যাক্সি ড্রাইভার ঘাড় ঘুরিয়ে অতসীর দিকে তাকিয়ে বলেন, আলগা হেসে তিনি বললেন, আপনার বেশ খানিকটা সময় নষ্ট করলাম সর্দারজি। চিন্তা করবেন না, আমি পুষিয়ে দিব। এখন সোজা শ্যামবাজার চলুন। পৌর ট্যাক্সি ড্রাইভার বিনয় সুরে বললেন, এ আপনি কি বলছেন মাইজি? দেখেই বুঝেছি আপনার মনের অবস্থা কুছ ঠিক নেই। মিটারে যা উঠবে তাই দিবেন, কোনো জোরাজুরি নেই। অতসী অবাক হয়ে পৌর সর্দারের দিকে তাকালেন। ততক্ষণে তিনি ঘাড় ফিরিয়ে গাড়ি চালাতে মনোযোগী হয়েছেন। মৃদু দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন, অচেনা মানুষ যেটা সহজে বুঝে নেয়, চেনা মানুষ সেটা বুঝতে এত সময় লাগে কেন কে জানে। হয়তো এজন্য জীবনের অঙ্ক না মেলাই থেকে যায়। কোথায় যাবেন, কি করবেন কিছুই জানেন না তিনি। শ্যামবাজারে নেমে ট্যাক্সি ড্রাইভারের ভাড়া মিটিয়ে দেখলেন সামনে একটা মিষ্টির দোকানে গরম গরম কচুরি জিলাপি বিক্রি হচ্ছে। শহরের দোহাই দিয়ে মনিকা অনেকদিন এসব অস্বাস্থ্যকর খাবার বাড়িতে আনা বন্ধ করেছিলেন, কিন্তু আজ আর কোনো বন্ধন নেই, মুক্ত তিনি। তাই পেট পুরে কচুরি তরকারি জিলিপি রাজভোগ খেলেন। এবার হাঁটার পালা, কিন্তু কতক্ষণ? মাথার ওপর সূর্যদেব তার কিরণ বিকিরণ করছে। ঘেমে নেমে উঠেছেন অতসী। মধ্য পঞ্চাশে ক্লান্ত শরীরটা একটু বিশ্রাম চায়। সামনে একটা পার্ক দেখতে পেয়ে ঢুকে গেলেন। ছায়া ঘেরা অনেক বেঞ্চি দিয়ে সাজানো, তার একটাতে শরীর ছাড়লেন অতসী। আপাতত এই তার অস্থায়ী বাসস্থান। মোটামুটি যা খেয়েছিল দুপুরে আর খেতে হবে না। বসেছিলেন চুপচাপ, কিন্তু আকাশের বুকে সন্ধ্যা নেমে আসতে দেখে অতসী একটু চিন্তিত হলেন। এরপর তিনি কোথায় যাবেন? রাতে নিশ্চয় পার্কে বসে থাকতে দিবে না। এদিকে বেশ খিদে খিদে পাচ্ছে। না হয় রাতটুকু কচুরি তরকারি খেয়ে চালিয়ে দেবেন, কিন্তু থাকবেন কোথায়? অসহায়তার মতো চারপাশ তাকাতে লাগলেন। এতক্ষণ তো কাটলো। এবার ওনাকে ইতস্তত করে চারপাশ তাকাতে দেখেন একজন বয়স্ক ভদ্রলোক দৃঢ় পদক্ষেপে এগিয়ে এলেন। মনে হয় আপনি কাউকে খুঁজছেন। কোথায় যাবেন? নার্ভাস হাসলেন অতসী। আপন মনে এক উদাসী হাসি হাসলেন ভদ্রলোক। বাড়িতে বোধহয় ঠাঁই হলো না। না। লজ্জা পেয়ে মাথা নাড়লেন অতসী। ভদ্রলোক আবার বললেন, কোথায় যাবেন? কিছু কি ঠিক করেছেন? এখানে কিন্তু রাতে থাকতে দিবে না। নিচু স্বরে অতসী বললেন, জানি না, কিছু ভাবতে পারছি না। একটা কথা বলবো? ভদ্রলোকের দিকে অবাক চোখে তাকালেন অতসী। পৌর মানুষটা কুণ্ঠিত গলায় বলেন, দেখুন আমি একা মানুষ। যদি কোনো অসুবিধা না থাকে তবে আপনি আমার বাড়িতে যেতে পারেন। আজ রাতটুকু থাকুন, তারপর না হয় ভেবেচিন্তে কোনো একটা ব্যবস্থা করা যাবে। একটু থমকালেন অতসী। ভাবলেন, তার তো আর হারাবার কিছু নেই, দেখাই যাক না কি হয়। মুখে একটু কুণ্ঠিত ফুটিয়ে বললেন, আপনার বাড়ির লোকদের কোনো অসুবিধা হবে না তো? ভারী সুন্দর হাসলেন ভদ্রলোক। আমি ব্যাচেলার মানুষ। বলার মধ্যে আমি আর আমার বাড়িটুকু। এবার ইচ্ছে আপনার। কাপড়ের ব্যাগটা কাঁধে তুলে নিলেন অতসী। বললেন, চলুন। পুরনো দোতলা বাড়ি, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে বেশ ওয়েল মেনটেন। সদরের চাবি খুললেন। হাসলেন ভদ্রলোক। আসুন, এই গরিবের কুটিরে আপনার পদার্পণ ধন্য হোক। বলার ভঙ্গি হালকা নাটকীয়তার ছোঁয়া, তবুও অতসী যেন একটু কিন্তু কিন্তু করছিলেন। যতই হোক একজন অচেনা মানুষের বাড়িতে বলে কথা। ভদ্রলোক দরাজ হাসলেন। আহ, আর এত ভাববেন না, তাড়াতাড়ি ভেতরে ঢুকে পড়ুন। একেই তো রাত হয়েছে, কাল ভোরে উঠে অনেক ভাবাভাবির সময় পাবেন। কখন না হয় ভাবতে বসবেন কোথায় যাবেন, কি করবেন। ও, আপনার নামটাই তো আপনাকে বলা হয়নি। নাম নির্মল বোস। এককালে কলেজে পড়াতাম, রিটায়ার করার পর নিজে পড়ি। আপনার নামটা? আমি অতসী, অতসী মিত্র, এইটুকুই। এটুকু কম কিসের ম্যাডাম? ভালোই কথা, আপনার ব্যাগে নিশ্চয় চেঞ্জ করার মতো প্রয়োজনীয় কাপড় চোপড় রয়েছে। তাহলে ওপারের ঘরে গিয়ে চেঞ্জ করে নিন। আজ থেকে আপনি ওখানেই থাকবেন। ঘরের সাথে অ্যাটাচ বাথ আছে। এককালে আধুনিক শখ জেগেছিল, তখন খানিক পকেট খসিয়ে বানিয়েছিলাম। আমি একা মানুষ, একতলায় বেশ কেটে ওসব আর ব্যবহার করা হয়নি। মনে হচ্ছে এতদিনে সেটা কাজে লাগবে।
বেশ গরম লাগছে। অতসী দোতলায় উঠে নির্মল বসে দেখানো ঘরে ঢুকে পড়লেন। আয়োজন ভালোই। খাট, ড্রেসার, ওয়ারড্রব তো রয়েছে, সঙ্গে একটা রাইটিং টেবিলও। তবে সবগুলো বেশ পুরনো, সেগুন কাঠের অভিজাত্য গন্ধবাহী। বাথরুমেটাকে নতুন সাবান রয়েছে। শাওয়ারের ঠান্ডা জলে দেহ মন সমস্ত ক্লেদ ধুয়ে ফেলতে লাগলেন অতসী। আর চোখ বেয়ে গড়িয়ে পড়া জল ধুয়ে যেতে লাগলো সাদা কালো মার্বেলের পুরনো চৌখুপি কাটা মেঝে। ফ্রেশ হয়ে বেরিয়ে নিচে গিয়ে দেখলেন নির্মল বোস একটা জানলার পাতায় নিমগ্ন। হালকা গলা খাঁকড়ে দিয়ে তিনি চোখ তুলে তাকালেন। এত তাড়াতাড়ি আপনার হয়ে গেছে? বা, আপনি দেখছি বেশ চটপটে। অতসী হাসলেন। আপনার কিচেনটা কোন দিকে? কিছু বানাবেন নাকি ম্যাডাম? কতদিন ঘরের তৈরি কিছু খাই না। অবশ্য না বানালে অসুবিধা নেই। পাড়ার দোকান থেকে আমার জন্য তরকা রুটি বালাই থাকে। একটা রাত কোনো ক্রমে অ্যাডজাস্ট করে নিন। একেবারে না পারলে দুধ পাউরুটি এনে দেবো। অতসী হাসলেন। নির্মলের দেখানো পথে এগিয়ে গেলেন কিচেনের দিকে। যত্ন করে 2 কাপ কফি বানালেন, সঙ্গে মচমচে আলু বড়া। দেখেই বুঝলেন ঘরের সব জিনিস বাড়ন্ত। একটা লোক ছন্নছাড়া সংসার যেমন হয় আর কি। একটা ট্রেতে খাবার সাজিয়ে ড্রয়িং রুমে গিয়ে অতসী দেখলেন সেখানে কেউ নেই। কোথায় গেলেন ভাবতে ভাবতে নির্মল বোসের উদাও আহ্বান শোনা গেল। এদিকে চলে আসুন। ঘরের ভিতরে ঢুকে একেবারে অবাক হয়ে গেলেন অতসী। অস্ফুট সুরে বললেন, এত বই সব আপনার? মিষ্টি হাসলেন নির্মল। এই আমার জীবনের সর্বস্ব, বুঝলেন। অনেক যত্নে একে সৃজন করেছি। বউ নেই, কোনো আক্ষেপ নেই, কারণ আমার জীবনে প্রচুর বই আছে। এক ঝলক তাকিয়ে অতসী দেখলেন নির্মল বোসের হাসিটা প্রাণ খোলা, কোনো কৃত্রিমতা তাতে মিশে নেই। আরে ম্যাডাম, এত কি ভাবছেন? গরম গরম আলুর বোমাগুলো যে ঠান্ডা হয়ে চলল। ত্রস্ত হাতে আলুর বোমার প্লেট আর কফি নামিয়ে অতসী বললেন, রাতে খেয়ে খাবেন তরকা রুটি, নাকি বাড়িতে কিছু বানাবো? ফ্রিজে কয়েকটা ডিম পড়ে আছে দেখলাম। নির্মল আবার হাসলেন। কিছু বানাবেন ভাবছেন নাকি ম্যাডাম? তাহলে জলদি বানিয়ে ফেলুন। আপনার দৌলতে একদিন হলো ভালো কিছু জুটবে। আমার দৌড় তো ডাল চালে আর অমলেটে অবধি। ওটুকু বলে গেলতে না বিশ্বাস উঠে যায়। কষিয়ে এক এক কারি বানিয়ে আর রুটি বানিয়ে ফেললেন অতসী। অচেনা মানুষের বাড়িতে হলো কতদিন বাদে কিচেনে তার অগাধ গতি। কোনো অভিযোগ, সমস্যা, কাদা ছোড়াছুড়ি বালাই নেই। রাতে খেতে বসে হাত চেটে চেটে খেলেন নির্মল্য। হাসতে হাসতে বললেন, জানেন ম্যাডাম, আজ বুঝতে পারছি বিয়ে না করার কুফল কোথায়। দেদার বইয়ের সঙ্গে নিদানপক্ষের একটা বউ দরকার, নইলে এত সুস্বাদু স্বাদের হদিশ জীব বেচারার ভাগ্যে জোটার উপায় থাকে না। এদিকে বাবুর ফ্ল্যাটে নাটক শুরু হয়েছে। প্রচণ্ড রেগে মনিকা বলছে, ওই বুড়ি কি কম বজ্জাত? আমাদের টেনশন দেবে বলে কোথায় না কোথায় ভেগেছে কে জানে। কোথায় আর যাবে, কিছুই তো চেনে না। এখানে তো এর তোমরাই হাত ধরে। বিরক্ত মুখে ট্রাঙ্কটা টেনে বের করলো মনিকা। মিনমিন করে বাবু বলল, এখন আবার এসব ঘাটছো কেন? দেখছো একে মাকে পাওয়া যাচ্ছে না, কিছু চেনে টেনে না, কোথায় যে গেল কে জানে। তার মধ্যে তুমি আবার এসব শুরু করলে। সবার আগে পুলিশে একটা খবর দিতে হবে, বুঝেছো? ওরা ঠিক মাকে খুঁজে বের করতে পারবে। আগে দাঁড়াও, এক্ষুনি এত উতলা হচ্ছে কেন? দেখতে হবে না নিজের ইচ্ছেই গেছেন নাকি অন্য কিছু? ট্রাঙ্কে নিশ্চয় হদিস থাকবে। তোমার মা কি কম খলিফা? সকাল সকাল মানুষকে জ্বালিয়ে মারা। একবার ফিরুক ওই বুড়ির একদিন কি আমার একদিন। চোখ ডলতে ডলতে বিরক্ত মুখে নিজের ঘর থেকে বেরিয়ে এলো অভিনব। সকাল সকাল ফালতু অশান্তি শুরু করেছে কেন? ঠিক করে বলো, আমি স্কুলে যাব না যাব না? যেতে হবে না শুনে অভিনব নিজের ঘরের দিকে দৌড় দিয়েছে। 2 মিনিটের মধ্যে ঘর থেকে তীব্র বুম বুম আওয়াজ ভেসে আসতে লাগলো। ঠাকুমা যে না বলে হারিয়ে গেছেন তাতে কোনো হেলদোল আছে বলে মনে হলো না। মনিকা ততক্ষণে ট্রাঙ্ক হাতড়াতে শুরু করছে। একে একে বের করছে পুরনো বই, ভাঙা চশমা, বাবুর ছোটবেলার প্রিয় খেলনা, কয়েকটা ভাঙাচোরা, কয়েকটা একদম নতুন ছোট ছোট জামা কাপড়। মা এগুলো এত যত্ন করে গুছিয়ে রেখেছেন। মায়ের আদরে বাবু আজ ভারী অবাক হয়ে গেল। বিরক্ত মুখে একটা খেলনা স্কুটার ছুঁড়ে দিল মনিকা। একটা চাকা খুলে ছিটকে আর একটা অন্য প্রান্তে। বুভুক্ষর মতো বাবু স্কুটারটা হাতে নিল। এক মুহূর্তে ফিরে গেল ছোটবেলায়। লাল সিমেন্টের মেঝেতে মায়ের কোলের কাছে ঘেঁষে খেলনা স্কুটার চালাচ্ছে ছোট্ট বাবু। আর মা ভাতের ডালা মেখে খাইয়ে দিচ্ছে। দিনগুলো কত তাড়াতাড়ি চলে গেল।
এই অনুভূতি বোঝার ক্ষমতা মনিকার নেই। হঠাৎ চিৎকার করে উঠল মনিকা, পুলিশে খবর দেওয়ার কোনো দরকার নেই। তোমার মা অতি ধূর্ত মহিলা, স্বেচ্ছায় এখান থেকে চলে গেছেন। ওর যাবতীয় ডকুমেন্টস, পেনশনের কাগজপত্র, পোস্ট অফিসের পাসবই, চন্দন কাঠের গহনার বাক্স কিছুই এই ট্রাঙ্কের মধ্যে নেই। ভেবেচিন্তে সব সঙ্গে নিয়ে গেছেন। নাও, এবার ওই মায়ের ধেড়ে খোকা সেজে খেলনা স্কুটার ধরে সেন্টিমেন্ট আঁকড়ে বসে থাকো আর কি। ইতিমধ্যে প্রায় ১ মাস কেটে গেছে। নির্মল্য বোসের একলা সংসারে বেশ অ্যাডজাস্ট করে নিয়েছে অতসী মিত্র। রান্নাঘরের দায়িত্ব এখন অতসী মিত্র, তার যোজান দেওয়ার দায়িত্ব পাঁচুর মা। নির্মল্য আজকাল তেরে বাজার করেন। মোচা, ডুমুর, থোড়, কচু সবই অতসীর ম্যাজিকের সয় অপূর্ব সুস্বাদু হয়ে ওঠে। সেদিন থেকে নির্মল্য হাত চাটা আর বন্ধ হয়নি। সকাল, দুপুর, সন্ধে, রাত্রি যখনই খেতে বসেন, থালা বিলকুল সাফ, শরীরও স্বাস্থ্যে দিব্যি। ফুর্তি বেড়েছে চলমনে নির্মলের আজকাল। মনেই হয় না তিনি ৬৫ বছরের পৌর। মোটের উপর অতসী ভালো আছেন। একটা নিজের রান্নাঘর আর অবাধ স্বাধীনতা, এইটুকুই তো চেয়েছিলেন তিনি। ছেলে একবারও খোঁজ করেনি বলেই একটু অভিমান হয়নি এমনটা নয়, কিন্তু মুক্তির স্বাদ পাওয়ার জন্য তাকে তিনি ক্ষমা করে দিয়েছেন। একবার ভেবেছিলেন মেয়েদের খবর দেবেন, তারপর ভাবলেন কোনো প্রয়োজন নেই। সবাই নিজের সংসারে সুখী। কেউ কি এতদিনে একবার মায়ের খোঁজ করেছে? যে হারিয়ে যেতে চায় তাকে সবাই হারিয়ে যেতে দেয়। আর যাই হোক, এখানে তাকে কেউ প্রতি পদক্ষেপে অপমান করে না, বুঝিয়ে দেয় না এখানে অবাঞ্ছিত। বুঝ দিয়ে নিজেকে দিব্যি মানিয়ে নিয়েছেন অতসী। আপাতত এটাই তার অস্থায়ী ঠিকানা। প্রতি সন্ধ্যাবেলা হয় পকোড়া, আলুর বড়া, কোনোদিন চিড়ে ভাজি, ভেজিটেবল চপ, মাংসের চপ অথবা ভেটকি ফিলে দিয়ে ফিশ ফ্রাই বানিয়ে বাইরের ঘরে সার্ভ করে আসেন অতসী। তিনি লক্ষ্য করে দেখছেন সন্ধেবেলা নির্মল্য একটু মুখরোচক খেতে পছন্দ করেন। লজ্জায় মুখ ফুটে বলেন না বটে, কিন্তু পেলে চোখে মুখে অপার্থিব খুশি ফুটে ওঠে। সুস্বাদু খাবারগুলো চাকতে চাকতে নির্মল্য ভাবেন, আহা ভাগ্যিস সেদিন পার্কে অতসীর সঙ্গে দেখা হয়েছিল, নইলে জীবনের সেরা স্বাদ রসনার আহ্লাদ থেকে তিনি বঞ্চিত থেকেই যেতেন চিরকাল। ছোট থেকে মা ঠাকুমার কাছে শুনেছেন, রসনায় রস, পেটের মাঝে হৃদয় বশ। গোটা যৌবনকাল রসকসীন কাটিয়ে শেষে এই পৌর বয়সে এসে রস নিষিক্ত হবেন, তা কি স্বপ্নে ভাবতে পেরেছেন তিনি? মাঝে মধ্যে তাই সবাইকে লুকিয়ে অদেখা বিধাতাকে হাত জোর করে নমস্কার করেন এক সময়কার কট্টর নাস্তিক নির্মল বোস। মনকে যতই বুঝ দিক না কেন, একাকী থাকলে অতসীর বড় মন খারাপ হয়। মনে হয় না, তিনি মোটেই ভালো নেই। এই মনোবৈকল্যে তাকে অতীতে ফিরে নিয়ে যায়। স্মৃতি রোমান্থরক্ষণ কেটে যায় সকাল থেকে বিকেল, বিকেল থেকে রাত্রি। ওই দিনগুলো তো তিনি যন্ত্রমানবের মতো কাজ করেই চলেন। হাসেন না, কথা বলেন না। বারবার মনে হতো একজনের সংসারে অনাহতের মতো উড়ে এসে জুড়ে বসেছেন তিনি। কেন থাকবেন এখানে? নিজেও তো এখন বেশ শক্তপোক্ত আসেন। যদি কোনো ব্যবসা ট্যাবসা করতে পারতেন, নিজের চাহিদাটুকু নিজে পূরণ করতে পারতেন। পেনশনের টাকা থেকে নির্মল বোসকে কিছু দিতে চেয়েছিলেন অতসী, কিন্তু নির্মল কিছুতেই নিতে রাজি নন। এক প্রকার রাগারাগি করে গেছেন দুদিন। একবার অতসীর মনে হয় এ বাড়ি ছেড়ে চলে যাবেন তিনি, কিন্তু পরক্ষণে নির্মল বোসের মুখটা মনে পড়ে যায়। ভদ্রলোক তাকে রাস্তা থেকে তুলে এনে আশ্রয় দিয়েছিলেন, সম্মানের সঙ্গে বাড়িতে রেখেছেন। মনোমালিন্য জোরে কি তাকে ছেড়ে যাওয়া যায়? নিজের লোকজন তো কবেই হাত ছেড়ে চলে গেছে, কিন্তু যে মানুষটা কিছু না জেনে সাহস জুগিয়েছে, তাকে এভাবে বোধহয় কারো সংসারে কেবল আশ্রিতা হয়ে থাকাটা কিছুতেই মেনে নিতে পারেন না অতসী। কিন্তু করবেনটা বা কি? এরপর আর কিছু মাথায় আসে না অতসীর। নিজের পায়ের নিচে মাটি শক্ত করার চেষ্টা করেননি কোনোদিন। এই বয়সে চাকরি জোগাড় করা অসম্ভব। একটা উপায়, ব্যবসা করলে হয়। কিন্তু মেয়ে মানুষ, তার উপর রাস্তাঘাট কিছুই চেনে না। ব্যবসা করবেন কিভাবে? তাছাড়া কিসের বা ব্যবসা করবেন? কিছুই তো ঠিক করতে পারেন না অতসী। কিন্তু ভালো মানুষ নির্মল্য বোসের মাথায় কাঁঠাল ভেঙে খেতে তার ভীষণ লজ্জা হয়। দিনে দিনে নিজের চোখে নিজেই ছোট হয়ে পড়ছেন। রবিবার দুপুরবেলা ভাত, কড়াইশুঁটি দিয়ে সোনামুগ ডাল, আলু ভাজা, ভেটকি মাছের পাতুরি, খাসির মাংসের ঝোল টেবিলে সাই লজ্জা লজ্জা মুখ করে অতসী বলেই ফেলেন, অনেক দিন তো এভাবে কাটলো, এবার তিনি একটা ব্যবসা করতে চান। আঙ্গুল চাটতে চাটতে অতসীর প্রস্তাবটা হেসে উড়িয়ে দিয়ে নির্মল বলেন, আহা, এসব কথা বলবেন না, ভয় লাগে। আপনার দৌলতে হ্যাংলা বুড়োটার শেষ বয়সে এসে দুটো খেয়ে পড়ে বাচ্ছে, তার থেকে সে সুখ কেড়ে নিতে চান? কেমন মানুষ আপনি? এসব ব্যবসা ট্যাবসা ভাবনা ছেড়ে দিয়ে
মন দিয়ে রেঁধে যান, আপনার হাতে জাদু আছে। আজ পাঁঠাটা যা রেঁধেছেন না, এরকম সুস্বাদু পাঁঠার মাংস গন্ধ নাকে গেলে ঘাটের মরাও জ্যান্ত হয়ে উঠে বসে নলি চেবাতে চাইবে। আর সেদিনের সেই মেটে কষা, উফ, অতুলনীয়। মেটে যে ওইভাবে কষিয়ে রাঁধা যায় তা কোনোদিনও জানতাম না। অতসী মৃদু হাসলেন, বললেন, এমনভাবে বললে তো চলবে না। কতদিন আর এভাবে আপনার অংশ ধ্বংস করব বলতে পারেন? দোতলা ভাড়া দিলেও তো আপনি কিছু অর্থ পাতেন। আমি তো অক্ষম নই, পেনশন প্রতি মাসে পাই। কিছুটা নিতে আপনার আপত্তি কেন? নির্মল্য স্বভাবসুলভ ভঙ্গিতে হু হু করে হেসলেন। আরে, আপনার রান্নার জবাব নেই। এই যে আপনি আমাকে রেঁধে বেড়ে খাওয়াচ্ছেন, সেটাই কি কম? এর জন্য কি আপনি আমার কাছ থেকে কিছু আর্থিক সুবিধা নেন? তাহলে তো শোধবোধ হয়ে গেল। আর কি জানেন ম্যাডাম, আপনার ভালো ভালো রান্নার চোটে আমার স্বভাব তো ছোটো বিড়ালের মতো হয়ে গেছে। মিটশেপে রাখা বাড়তি খাবারটুকু লুকিয়ে খেয়ে নিলে আপনার বড়াতে, কিন্তু আজ হরিমটর ছাড়া কিছুই জুটবে না। ভুরু কুচকারে নির্মল্য, কি বুঝলেন? এমা, আপনি বোধহয় আরেকটু মাংস নিতেন। দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। লজ্জিত ভঙ্গিতে উঠে দাঁড়ালেন অতসী। না ম্যাডাম, দয়া করে আর কিছু আনবেন না। পেট মন দুটোই ভর্তি করে খেয়েছি। একটা হজমোলা খাওয়ার জায়গাও পেটে নেই। আপনি আর দেরি করবেন না, জলদি খেসে বসুন। অধ্যাপকের চাকরি থেকে রিটায়ার করলেও আজও ছাত্রছাত্রীরা নির্মল স্যার বলতে অজ্ঞান। সপ্তাহে 2-3 দিন দল বেঁধে ওরা নির্মল্য বসে রেস্টাডিতে হানা দেয়। পড়াশুনো হয়, গল্প গুজব হয়। সেই দিনগুলো নানারকম চপ, কাটলেট, বড়া, পেঁয়াজি, ফিশ ফ্রাই, রকমারি মুখরোচকের সঙ্গে চা সাপ্লাই দেওয়া অতসীর দায়িত্ব। বলা বাহুল্য, অতসী স্বেচ্ছায় এই দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন। উৎসাহে টকবক করে ফুটতে থাকা কচি মুখগুলো দেখলে তার নিজের ছেলেদের যৌবনের দিনগুলোর কথা মনে পড়ে যান। এরা কলকলিয়ে তার হাতে বানানো খাবার খায়, আরও নতুন নতুন রান্নার ফরমাইশ করে। তার খুব আনন্দ হয়। এমনই একদিন ছেলেমেয়েগুলো এসেছে নির্মল্য বোসের কাছে। এদিকে বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। রাস্তায় জল দাঁড়িয়ে যাওয়ার মতো অবস্থা। অতসী ভাবলেন, এই অবস্থায় ছেলেমেয়েগুলোকে বাড়ি ফিরবে কি করে? ক্রমশ রাত বাড়ছে, এদিকে বৃষ্টির কোনো বিরাম নাই। তিনি স্টাডিতে গিয়ে দেখলেন, আজকের বরং ডিনারটা তোমরা এখানেই সেরে নাও। তারপর বৃষ্টি কমলে না হয় বাড়ি ফেরার কথা ভেবো। ছেলেমেয়েগুলো হৈ হৈ করে রাজি হয়ে গেল। আমক এসে বলল, আপনার হাতে রান্না আর মাসিমা, আর কি চাই বলেন তো? এখানে রাতটুকু গড়িয়ে নেন। অতসী হেসে রান্নাঘরের দিকে চলে গেলেন। মেনু একদম সিম্পল রাখা। মুসুর ডালের ডিম পেঁয়াজা, সম্বার, খিচুড়ি, বেগুনি আর ফুলকপির ভেটকি। সঙ্গে অতসীর নিজস্ব রেসিপি তৈরি ইমোশনাল আমের আচার। তুমুল বৃষ্টিতে সুস্বাদু গরমাগরম খাবার পেয়ে সবাই খুব খুশি। আনন্দ ভরা মুখে অতসী মাসিমাকে বাহাবা দিতে লাগলো। এক গাল হেসে তিস্তা বলল, মাসিমা, কি খাওয়ালে গো? তুমি যদি একটা ভালো রেস্টুরেন্ট খুলতে না, ঘরে বসে স্যার কোটিপতি হয়ে যেতেন। তারপর রোলস রয়েলস চড়ে আম্বানির সঙ্গে বিকেলে হাওয়া খেতে বেরোতো। বেশ সিরিয়াস গেলে অতসী বলেন, রেস্টুরেন্ট খুললেই হলো? সবাই আসবে কেন? আর পয়সা ফেলেই বা খাবে কেন? তোমরা আমার ভালোই বাসো, তাই এত প্রশংসা করে সাধারণ খাবারগুলো খাও। উঠে এসে অতসীর চিবুকটা নেড়ে দিয়ে রাহুল বলল, কী যে বলেন না মাসিমা, আপনার খাবার যা সুস্বাদু, বেবাক লোকেরা পয়সা ফেলে খাবে। অপূর্ব কাবিয়েলের ঢঙে বলল, কি জাদু তোমার হাতে, যেই খায় সেই বোঝে। বৃষ্টি এতক্ষণ ধরে এসেছে। ছেলেমেয়েগুলো হৈ হৈ করতে করতে বেরিয়ে গেল। সমস্ত বাসনপত্র শিখে রেখে নিজুম ঘরে বসে অতসী একা একা ভাবতে লাগলো, ছোট্ট একটা হোম ডেলিভারি ব্যবসা করলে কেমন হয়। নারকেল কুচি দিয়ে নদর মোচার ঘন্ট সহকারে পাতে পড়ে থাকা শেষ কয়েকটা ভাতের দানা সাপটে সুপটে হাত ধুতে যাওয়ার আগে টেবিলে ছেড়ে উঠতে যাচ্ছিলেন নির্মাল্য। হঠাৎ অতসী দেবী দিকে চোখটা পড়তে এঁটো হাতে থমকে দাঁড়ালেন। একটু চিন্তিত মুখে বললেন, এমন কিন্তু কিন্তু মুখ করে দাঁড়িয়ে আছেন কেন? কিছু যেন বলবেন বলে মনে হচ্ছে। আজ কিন্তু কিচ্ছুটি খেতে টেতে পারবো না, পেট পুরোই বোঝা। যদি আরও কোনো সুখাদ্য বানিয়ে থাকেন রাতের জন্য রেখে দিন। খোল খালি হোক,
তারপর না হয় ভাববো। তবে কি একটা বিষয়ে আশ্বস্ত করতেই পারি, কোনো চিন্তা করবেন না। ভালো খাবার দাবার আমি মোটেও নষ্ট করি না। রাতে একটু গরম ভাতে দিবেন, দিব্যি সাপটে দিব। নতমুখে অতসী দেবী বলেন, না দাদা, সেসব কোনো ব্যাপার না। রাতে যদি ভাত খেতে ইচ্ছে না হয় বলবেন, আমি অবশ্যই বানিয়ে দেব। কিন্তু এখন একটা অন্য ব্যাপারে আপনার সঙ্গে কিছু আলোচনা করতে চাই। অবশ্য যদি আপনার সময় হয় তবেই নাহলে সন্ধ্যাবেলায় বলতে পারি। আপনি বরং এখন খানিক বিশ্রাম করে নিলেন। দরাজ গেলে হাসলেন নির্মল্ল। আরে এত সংকোচ করছেন কেন? এতদিন হলো তো, আমি তো দিব্যি আপনার সঙ্গে সব কিছু শেয়ার করি। সেখানে আপনি এত কিন্তু কিন্তু করলে তো ভারী মুশকিল। দেখুন ম্যাডাম, আমরা দুজনেই যে বয়সে এসে পৌঁছেছি তাতে অত কিন্তু কিন্তু করে বলার মতো কিছুই নেই। যা বলবেন খুলে বলে ফেলুন দেখি। আমি একটা হোম ডেলিভারির ব্যবসা করতে চাই। তার জন্য আপনার অনুমতি প্রয়োজন। আপনি আপত্তি না থাকলে আপনার গ্যারেজটুকু, আসলে এখন তো ওখানে কোনো গাড়ি ঠাড়ি নেই, ওটুকু জায়গা পেলে আমার যথেষ্ট। এখন আপনি যদি আপত্তি করেন তাহলে হয়তো ব্যাপারটা সম্ভব হবে না। আমার পক্ষে অন্য কোথাও গিয়ে আসলে তেমন একটা রাস্তা টাস্তাও চিনি না। আরে দূর দূর, আমার আবার অনুমতি? কিসের অনুমতি ম্যাডাম? আপনার যেমন ইচ্ছে তেমনটাই করুন, কোনো আপত্তি নেই। শুধু একটা কথা জিজ্ঞাসা করি, কিছু মনে করবেন না যেন। আপনার কি এখানে কোনো অসুবিধা হচ্ছে? লজ্জা পেয়ে অতসী বললেন, তা কেন? আপনার সংসারে উড়ে এসে জুড়ে বসে আমি তো প্রায় রানীর হালেই রয়েছি। বেশ কয়েকদিন ধরে দেখছি আপনি ব্যবসা নিয়ে একটু বেশি ভেবে চলেছেন। কি আর বলবো, আপনার বাড়িতে এসে যা শান্তি পেয়েছি তা বোধহয় নিজের বাড়িতেই পাইনি কোনোদিন। আপনি দেবতুল্য মানুষ, কিন্তু বোঝেন তো, নিজের জন্য কিছু একটা করতে মন চায়। বরাবরে তো অন্যের ছায়ায় বেসে আসছি, এবার না হয় নিজের জন্য বাসি। জানেন, শ্বশুরবাড়িতে প্রত্যেকে আমায় খুব ভালোবাসতো কেন জানেন? আমার হাতে সুস্বাদু রান্নার জন্য। বলতো, এত চেষ্টা করি, অমন স্বাদ কেন আমাদের হাতে খোলে না বল দেখি। আর একদিন বিষাদমাখা হাসি হেসে চুপ করলেন অতসী। আরে থামলেন কেন বলুন। জানেন তো, মনের কথা কারোর সঙ্গে শেয়ার করলে মনের ভার খানিকটা লাঘব হয়। ঠোঁটে ডাগর অদ্ভুত এক হাসি ঝুলে অতসী বললেন, হঠাৎ একদিন বাবুর বউ বলল, ওসব গুচ্ছের থোর কচুর মোচা ডুমুর দিয়ে নাকি ছাইপাশ রান্না হয়। মানুষে নয়, ওসব গরু ছাগলে খায়। তাই অমন সাজানো কিচেন আমার আর না ঢোকাই ভালো। বলতে বলতে ঝরঝরিয়ে কেঁদে ফেললেন অতসী। অতসী দেবী ফুলে ফুলে কাঁদতে দেখে বিব্রত হয়ে পড়লেন পৌর নির্মল্লবাবু। এগিয়ে গিয়ে আলতো করে হাতটা অতসীর মাথায় ছুঁয়ে বললেন, ওসব পুরনো কথা ভুলে যান দেখি। চলুন আবার একবার নতুন করে শুরু করা যাক। আপনার প্রতি আমার ভরসা আছে, আপনি ঠিক পারবেন। গ্যারেজের পুরোটাই তো ফাঁকা পড়ে আছে, গাড়ির বদলে ওখান থেকে না হয় শুরু হোক আমাদের রন্ধনের বন্ধন, এর শুভযাত্রা। আজ থেকে আমি আপনার বাজার সরকার। বাজার থেকে শুরু করে হিসাব রাখাটা পর্যন্ত সমস্ত দায়িত্ব আমার। কিন্তু একটা সমস্যা তো তাতে সমাধান হবে না ম্যাডাম। সমস্যা আপনি নিজে দায়িত্বে নেবেন বলেছেন, এ তো আমার পরম সৌভাগ্য। এরপর আবার কি সমস্যা আসবে কোত্থেকে? আপনি যে আমায় সর্বোত্তমভাবে সাহায্য করতে রাজি হবেন, এ তো আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। সমস্যা আছে ম্যাডাম, সমস্যা আছে। রান্না না হয় আপনি করলেন, কিন্তু এতজন লোকের আনাজপাতি সবজিপাতি কোটাকুটি করবে কে? বড় বড় হাঁড়ি কড়া পাতিল কিনতে হবে। কেনাকাটা না হলে হয়ে যাবে কিন্তু। ও নিয়ে আপনি চিন্তা করবেন না। প্রথমে তো গুচ্ছের অর্ডার পাবো না, যেটুকু পাবো পাঁচুরমার সাহায্যে যেটুকু সামলে নিতে পারবো, এই বিশ্বাস আমার আছে। তাছাড়া আপনি তো রইলেন। চিন্তিত মুখে নির্মল্ল বোস বললেন, আপনার কথায় যুক্তি আছে, সে কথা অস্বীকার করছি না। কিন্তু এখানেই তো সমস্যা শেষ নয় ম্যাডাম, আরও একটা সমস্যার কথা আমাদের ভাবতে হবে। অবাক অতসী বললেন, আরও সমস্যা? কিন্তু সমস্যা কি? অবশ্য আপনি প্র্যাকটিক্যাল মানুষ, আবেগে ভাসেন না। যা ভাবছেন নিশ্চয়ই সঠিক ভাবছেন। অর্ডার দেওয়া বাড়িগুলোতে খাবার ডেলিভারি দেওয়ার জন্য আমাদের মিনিমাম দুজন ডেলিভারি ম্যান দরকার। কিন্তু এই মুহূর্তে ডেলিভারি ম্যান কোথায় পাওয়া যাবে, সেটা সবার আগে ভাবা প্রয়োজন। হেসে ফেললেন অতসী, সে ব্যবস্থা তো হয়ে গেছে কবে। কি ব্যবস্থা হয়েছে? কারা দেবে ডেলিভারি? নির্মল্ল চোখ কপালে। পাঁচুর মা বলেছে ওর বোনকে নিয়ে আসবে, সেও আমাদের এই কর্মযজ্ঞে যোগ দিবে। আর ওদের বরেরা বেকার বসে ওদের রোজগার করা অন্ন ধ্বংস করে, তাদের লাগিয়ে দেবে হোম ডেলিভারি কাজে। তারা সাইকেল চেপে অর্ডার মতো হোম ডেলিভারি পাড়ায় পাড়ায় দিয়ে আসবে। ভঙ্গিতে নির্মল বোস বলেন, একজন দক্ষ ব্যবসায়ীর মতো আপনি তো সব ব্যবস্থাই করে ফেলছেন ম্যাডাম। এবার বলুন দেখি, এই রাষ্ট্রীয় যজ্ঞে আমার ভূমিকাটা ঠিক কী হবে? যে কোনো যজ্ঞে প্রধান পুরোহিতের যে ভূমিকা থাকে,
শুনুন নির্মলবাবু, কাল থেকে আমরা কিছু বাসনকোসন কিনতে বাজার যাব, সঙ্গে কিছু রং পাতা তৈরি প্যাকেট কিনতে যাব। এই আজকাল যাতে করে গরম খাবার টাবার ভরে দেয়। আপনি বোধহয় ফয়েল প্যাকের কথা বলছেন। সে 100-200 কিনে নিলেই হবে, তারপর অর্ডার বানিয়ে নিয়মিত আনিয়ে নেওয়া যাবে। লজ্জা লজ্জা মুখে অতসী বলে, একটা কথা বলবো, রাগ করবেন না তো? এতক্ষণ ধরে 100টা কথা বললেন, এখন আবার একটা কথা বলার জন্য আপনি অনুমতি চাইছেন? বাচ্চা মেয়ের মতো ফিচেল হেসে অতসী বললেন, নামটা কিন্তু আপনি জব্বর ভেবেছেন, রন্ধনে বন্ধন। পরদিন সকাল সকাল বেরিয়ে পড়লেন অতসী মিত্র আর নির্মল্য বোস। গন্তব্য বড়বাজার। দেখাশোনা বাছাই করে খুন্তি হাতা কয়েকটা বড় হাঁড়ি, কড়াই, পাতিল কিনে ফেললেন অতসী দেবী। সঙ্গে দরকারি কিছু টুকটাক বাসনপত্র। নির্মল্য বোস পয়সা দিতে গেছিলেন। অতসী মিত্র মুচকি এসে বললেন, আপাতত যা আমার কাছে আছে হয়ে যাবে, বেশি লাগলে আপনি তো রয়েছেন। কিন্তু নির্মল্য বোসকে দমানো কি এতই সহজ? কোন ফাঁকে টুক করে উধাও হয়ে গেছেন। হাঁড়ি কড়াই নিয়ে হতভম্ব অতসী ভেবে একসা গেলেন, কোথায় নির্মল্য? ভয়ে ভয়ে যখন চারপাশে নির্মলকে খুঁজছেন, তখন পেছন থেকে ফয়েল প্যাক হাতে যুদ্ধ জয়ের ভঙ্গিমায় নির্মল্যের প্রকাশ। অতসী ইতস্তত চাইতে দেখে একগাল হেসে বললেন, দেখলেন তো কেমন এগুলো ভুলে যাচ্ছিলেন? ওগুলো ছাড়া আপনার দুয়ারে আগত রসিক খাদ্য সন্ধানীরা রন্ধনে বন্ধন করবেন কিভাবে? অতসী আর কি করবেন? পৌর নির্মল্য বোসের কাণ্ড দেখে বুড়ো বয়সে এক গাদা লোকের মাঝখানে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চাদের মতো দাঁত বের করে হেসেই ফেললেন। রন্ধনে বন্ধন এর প্রস্তুতি জোর কদমে শুরু হয়েছে। গ্যারেজে পরিষ্কার করে গ্যাসের কানেকশন লাগিয়ে জমিয়ে কাজ শুরু হলো। নিচে এসে পাঁচু বড় একটা রংচঙের বোর্ড লাগিয়ে দিল। অথচ চোখে মুখে ফুটে উঠছে এক অদ্ভুত জেল্লা, তা যেন জেদের আগুনের মতো ঝলঝলে। নির্মল অবাক হয়ে চেয়ে চেয়ে দেখেন, পড়ানো সূত্রে এই আগুন তার বহুদিনের চেনা। সুদীর্ঘ শিক্ষক জীবনে খুব কম ছাত্রছাত্রী যে চোখে মুখে এই আগুনের ঝলকানি দেখেছে নির্মল। কেউ যতই চেষ্টা করুক এদের সফল হওয়া আটকানো সম্ভব নয়। তার মন বলছে অতসী সফল হবে। যেদিন প্রথম অর্ডার পেলেন সেদিন অতসীর চোখে মুখে এক অদ্ভুত আলো জ্বলে পড়েছিল। এই পাড়ার নীতিশবাবুর সন্তান নেই, ওর স্ত্রীর শরীর খুবই খারাপ, দুপুরে উঠে রান্না করার মতো ক্ষমতা নেই। অধ্যাপক নির্মল বসে বাড়িতে যে নতুন হোম ডেলিভারি চালু হয়েছে তা উনি বাজার যেতে আসতে লক্ষ্য করেছেন। মোবাইল নাম্বারটা রেখে রেখেছেন বলা তো যায় না। বুড়ো বুড়ির সংসারে কখন কোনো কাজে লেগে যায়। অসুস্থ স্ত্রীর অবস্থা দেখে 7-5 ভেবে ফোনটা করেই ফেললেন। দুপুরবেলা এলো টিফিনের কৌটা ভর্তি সুস্বাদু খাবার, স্বাদে গন্ধে অতুলনীয়, যেন এক ঘরে তৈরি খাবার। অসুস্থ স্ত্রী বেশ তো তরিবধ করে বাটি চেটে খেলেন। বললেন, যাক, একটা সমস্যা দূর হলো। এখন কটা দিন ওদের থেকে খাবার নিলে হয়, সুস্থ হলে না হয় আমি আবার খুন্তি ধরবো। নীতিশবাবু হেসে বললেন, তবে তাই হোক। বেশ কয়েকদিন ধরে ওরা স্বামী স্ত্রী দুপুর রাতে অতসী মিত্রের হোম ডেলিভারি খাবার খেতে লাগলেন। ছোলা, নারকেল দেওয়া মোচার ঘন্টের ঘরোয়া স্বাদে মুগ্ধ নীতিশবাবু একটু কিন্তু 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 করে স্ত্রীকে বলেই ফেলেন, এখন থেকে তোমার আর অসুস্থ শরীরে রান্নাবান্না ধকল নেওয়ার দরকার নেই। আমি বরং নির্মলবাবুকে ফোন করে মাসকাবারির লাঞ্চ ডিনারের হোম ডেলিভারি অর্ডারটা দিয়ে দিচ্ছি। তোমার শরীরও সারবে, স্বাদেও কোনো আপোষ করতে হবে না। এদিকে নির্মলবাবুর স্টুডেন্ট কুল অতসী মাসির রন্ধনে বন্ধন নিয়ে ভীষণ এক্সাইটেড। এই বয়সে খুন্তি হাতে মাসিমার করিসীমাটাকে অপ্রোচ দেখে অমিত বাকিদের একটু ঠুকেই বলল, কিরে তোরা সব একটু মাসিমাকে দেখে শেখ, এই বয়সে কতখানি জীবন শক্তি। আর তোরা তো জীবনে কখনো রান্নাঘরে ঢুকলি না, একটু যদি ঢুকতিস তাহলে আমরা একটু ভালো মন্দ খেতে পারতাম আর কি। সাজানো খুন্তি গোছা থেকে একটা খুন্তি তুলে রঞ্জনা সাপাটে পিঠে মেরে বলল, মাসিমার হাতে এত তো সাঁটাচ্ছিস তবুও তো লোলা মেটে না। এতই যখন শখ, কয়েকটা দিন কোমর বেঁধে মাসিমাকে সাহায্য কর দেখি, তবে বুঝবো কত ধক। তা নয় শুধু গিলবে আর অন্যকে জ্ঞান বিতরণ করবে, হতচ্ছাড়ার দল কথাকার। আহা, অমন কেউ করে কেউ বলে? ততক্ষণে হলুদ বাটা হাত মুছতে মুছতে অতসী এসে দাঁড়িয়েছেন। এই ছেলেমূলগুলো তার বড্ড পছন্দের। এদের জন্য তো তিনি এই বয়সে এসেও নতুন করে বাঁচতে শিখেছেন। এদের অফুরন্ত জীবনশক্তি শরীর দেখে মেখে তিনি উজ্জীবিত হয়েছেন প্রতিনিয়ত। এতগুলো যত বাজে কথা। শোনো মাসিমা, শুধু এভাবে কাজ হবে না। ঘরে বসে থেকে কটা বা অর্ডার পাবে তুমি? তোমার রান্না যত বিজ্ঞাপন করতে হবে, বুঝলে? বলল অভিক। অসিত হাসলো, এটা ভালো বলেছিস। পরক্ষণে চিন্তিত মুখে বললে, কিন্তু মাসিমা বিজ্ঞাপন দেবেন কিভাবে? একটা জব্বর প্ল্যাটফর্ম তো দরকার।
আরে আমাদের সর্বঝামেলা মুশকিল আসান সোশ্যাল মিডিয়া আছে না। রঞ্জনার খোঁচা খেয়ে চুপ হয়ে যাও। অমিত এতক্ষণে মুখ খুলছে। তারপর কি বাদল ঝরা এক মন খারাপিয়া দুপুরে গলদা চিংড়ির মালাইকারি, নধর ইলিশ ভাপা, সর্ষে ইলিশ, তেলভর কাতলার পেটি, কালিয়া, চিতল মুইঠা, আলু দেওয়া কচি পাঠা, গা মাখা মাখা ঝোল, রেজোয়ারি খাসির মাংস, মাছের মাথা দিয়ে সোনামুগের ডাল, এঁচোড় চিংড়ি, দই চিকেন, চিংড়ি চিকেন বাটা, রুই পোস্ত, ইলিশের লেজের ভর্তা, ভাঙাচোরা শুক্তো, চিংড়ির ভর্তা, মাংসের পোলাও সুদৃশ্য ছবি হয়ে রন্ধনে বন্ধন পেজের ওয়ালে ঝলমলিয়ে উঠল। নিরামিষ রান্নাগুলো বেজায় রেগে ছটপটিয়ে বলল, ওমা, আমরা বুঝি ফেলনার দলে? আমাদের ছবিকই কাজেই দুধশুক্তো, সবজি দেওয়া সোনামুগের ঘন ডাল, আলু পোস্ত, ঝিঙে পোস্ত, পোস্তর বড়া, সর্ষে শাকের ঘন্ট, মোচা নারকেল, এঁচোড় ডালনা, পুঁই শাক আর নানান সবজি দিয়ে লাবড়া, রকমারি খিচুড়ি, নানান স্বাদে ভর্তা, বাটি চচ্চড়ি, ডুমুর থোরদের খানিকটা জায়গা ছাড়তে হলো। 2 বছরের মধ্যে রন্ধনে বন্ধন সবাইকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে ফেলল। নির্মলবাবু বাড়িতে একতলা জুড়ে হইচই করে চালু হলো রন্ধনে বন্ধন নামে নতুন বাঙালি রেস্টুরেন্ট। নির্মল বাসার ছাত্রছাত্রীর দায়িত্ব নিয়ে ইন্টেরিয়ার সাজানো, কাঁসার থালা বাসন গ্লাস পড়ল টেবিলে টেবিলে। ছোট্ট অথচ মনোমুগ্ধকর বিন্যাসে সবার নজর কেড়ে নিল রন্ধনে বন্ধন। ন্যায্য মূল্যে খাবারের সঙ্গে আন্তরিকতা অনবদ্য মিশেল হয়ে উঠল রন্ধনে বন্ধনের ইউএসপি। খাবার যোগান দিয়েও কুলোতে পারছে না অতসী। দিনে দিনে এমন অবস্থা যে আগের থেকে টেবিল বুক না করলে জায়গা পাওয়া যায় না। 4 বছরের মধ্যে মহানগরীর বুকে 3টে শাখা খুলে ফেলেছেন রন্ধনে বন্ধন। রান্নার জন্য লোক রাখতে হলো। রেসিপির মূল চাবিকাঠি রইল অতসীর হাতে। একটা নামকরা চ্যানেল থেকে এবছর নিজ যোগ্যতায় উঠে আসা উদ্যোগপতিদের অন্যতম হিসাবে কিছু টিপস শেয়ারের জন্য অতসী মিত্রকে ডাকা হলো। অতসী কিছুতেই একা যেতে রাজি নন। ব্যবসায় যত শ্রীবৃদ্ধি হোক না কেন, ভেতর ভেতর তিনি সেই লাজুক মানুষটাই রয়ে গেছেন। কাজের সাহস দিতে নির্মল্যকে ওনার সঙ্গী হতে গেল। ঘরের ভিতরে মনিকা চিৎকার শুনে হঠাৎ চমকে উঠলেন বাবু। এসো দেখে যাও, তোমার মাকে আজ টিভিতে দেখাচ্ছে, সঙ্গে আবার এক ভদ্রলোক। এই বয়সে বন্ধু জুগিয়েছেন তোমার মা। মা টিভিতে? বিশ্বাস হয় না। তবুও মনিকার কথা শুনে বসার ঘরে এলো বাবু। মুগ্ধ হয়ে দেখতে লাগলো তার মা লজ্জায় দুমড়ে থাকা অতসী মিত্র কোথায় যেন হারিয়ে গেছেন। বদলে চেয়ারে যিনি বসে আছেন তিনি আত্মবিশ্বাসী, রিজু। কোনো জাদুকাঠির ছোঁয়ায় ঘটলো এমন পরিবর্তন। এর পিছনে কি ওই সুপুরুষ পৌর ভদ্রলোকের হাত রয়েছে? ঘরে ঢুকে টিভির দিকে খানিকটা ভুরু কুচকে তাকালো অভিনব। ঘুরে দাঁড়িয়ে মনিকাকে উদ্দেশ্য করলে বললাম, মাম্মাম, টিভিতে কি করছে? মনিকা কোনো উত্তর দিল না। চোখ দুটো মেলে রাখলো টিভির পর্দায়। সঞ্চালিকা হাসি মুখে প্রশ্ন করলেন, চালু হওয়ার কয়েক বছরের রন্ধনবন্ধন ভোজনরসিক বাঙালির অন্যতম প্রিয় রেস্টুরেন্টে স্থান দখল করেছেন আপনার হাতের জাদু ছাড়া এই সাফল্যের নেপথ্যে শিল্পীকে? মৃদু হাসলেন অতসী। এই যে দেখছেন, আজও আমাকে সাহস যোগাতে নিজের সব কাজ ফেলে এসেছেন আমার বৃদ্ধ বয়সের সঙ্গী অধ্যাপক নির্মল্য বোস। উনি পাশে না থাকলে ভেঙে পড়া অন্তরে সাহস যোগান। এত তাড়াতাড়ি এই সাফল্য অর্জন করা আমার পক্ষে কখনোই সম্ভবপর হতো না। উনি আমার জীবনের ধ্রুবতারা, দ্য পোল স্টার। স্টুডিওর সমস্ত আলো যখন পৌর নির্মলের ওপর হালকা অস্বস্তিতে ছুঁয়ে গেল, পৌর মানুষটার মুখ অচেনা আলোয় উচ্ছ্বাসিত। সেই মুহূর্তে অভিনব চেঁচিয়ে উঠল, ঠাম্মা বুঝে আবার বিয়ে করছেন? ইনি কি আমার নতুন দাদু? কণ্ঠস্বর অস্বাভাবিক ভরিক্কি করে মনিকা বলে উঠল, অনুভব, এখন তুমি ঘরে যাও, এসব নিয়ে কথা বলার সময় নেই। বিরক্ত মুখে কাজ শাক করে অনুভব নিজের ঘরের দিকে চলে গেলেন। পরক্ষণে তার বদ্ধ ঘরের দরজার ভেতর থেকে গুলির ঢাই ঢাই শব্দ শোনা যেতে লাগলো। মনিকা বুঝলো অভিনব নিজের জীবনে ফিরে গেছে। বাবু একবার মনিকার দিকে তাকালো, মনিকা বাবুর দিকে। দুজনের চোখে অজস্র প্রশ্ন আঁকিবুকি করছে। ভ্রুকুটি কুটিল দৃষ্টিতে সংশয়। এমনটা কিভাবে হতে পারে? এমনটা সম্ভব? বাবুর ভেতরে অদ্ভুত এক টানাপোড়েন চলছে। কে জানতো এক জীবনে তাকে এত জটিলতার সম্মুখীন হতে হবে। তার নিজের মা শেষ পর্যন্ত একজন বয়স্ক মানুষের সঙ্গে। কি সম্পর্ক এই দুই মানুষের মধ্যে? বাবা মাকে দেখেও তো কখনো মনে হয়নি তারা একে অপরের সঙ্গে অসুখী। তাহলে কোনো ছিদ্রপথে এই মানুষটি তাদের জীবনে? শেষ পর্যন্ত মনিকার নীরবতা ভঙ্গ করলো। বেজার মুখে গলা নামিয়ে বলল, তুমি তো বিয়ের আগে একবারও বলনি তোমার মায়ের গোটা আস্ত একটা প্রেমিক রয়েছে। তোমার বাবার অনুপস্থিতিতে সে ঠিক প্রক্সি দিতে চলে এসেছে।
কেন বাজে বকছো মনিকা? এই লোককে আমি কোনোদিনও চোখে দেখিনি। আর এখানে থাকাকালীন মা কোনোদিনও একা বাইরে পর্যন্ত বেরোতেন না। তুমি নিজেও সেটা খুব ভালো করে জানা। কাজেই উল্টোপাল্টা অপবাদ দেওয়ার আগে একটু ভালো করে ভেবে দেখো। বিদ্রূপ ছোঁয়া মনিকার কণ্ঠস্বর। মায়ের বাধ্য ছেলে যে এমনটাই বলবে তা আমার জানা ছিল। তাহলে তোমার কথা অনুযায়ী সেদিন প্রথম মা এখান থেকে বেরোনোর পর বেরিয়ে আস্ত একটা প্রেমিক জুটিয়ে ফেললেন। শুধু প্রেমিক বলা ভুল। কে জানে এতদিন বিয়ে টিয়ে সেরে ফেলেছেন নাকি। পিছুটান বলে তো কিছু নেই। ঢিঙ্গিপনা করলেই বা আটকাচ্ছে কে? তবে যাই বলো, এই বয়সে মহিলার কিন্তু কৈশোরের মাটাকে অ্যাপ্রোচ। ভদ্রলোক একেবারে প্রেমের জালে। বাবুর বুকের মতো উথাল-পাথাল। তার খুব বলতে ইচ্ছে করছিল, সব দোষ তো তোমারই মনিকা। তোমার জন্য আমি কোনোদিন মাকে একটু সময় দিতে পারিনি। একলা, একলা কি কোনো মানুষ দিন কাটাতে পারে? এই ফ্ল্যাটে নিয়ে আসা অবধি তো একটা ঘরেই মা বন্দি হয়েছিল। তবুও তো চোখের সামনে ছিল। সেদিন রাতে তুমি যখন চেঁচিয়ে, চেঁচিয়ে মাকে বৃদ্ধাশ্রমে রাখার কথা না বলতে, তাহলে হয়তো মা হঠাৎ এই হঠকারী সিদ্ধান্ত নিয়ে বসতো না। আমাদের সঙ্গে এই ফ্ল্যাটে থাকতো। কিন্তু মনে, মনে চিৎকার করে সে কথা হাজারবার বলা যায়। মুখে কি আর সে কথা একবারও উচ্চারণ করা যায়? তাহলে তো সব সংখ্যা দুদিনে তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়তো। তাই মনিকার স্বামী মায়ের আবদারে বাবু মৃদু কণ্ঠে বলল, কাল তো রবিবার, তোমার আমার দুজনের অফিস ছুটি। কাল একবার যাবে নাকি মায়ের সাউথ কলকাতার ব্রাঞ্চটাতে? টিভিতে তো দেখেছিলাম রবিবার মা গড়িয়াহাটের ব্রাঞ্চে বসেন, ওখানকার কাস্টমারদের রিভিউ নেন রেস্টুরেন্টের মান উন্নতি করার জন্য। যেতেই হবে তো, দৃঢ়কণ্ঠে মনিকা জানায় জানতে হবে না ব্যাপারটা কদ্দূরে গেল? আমাদের চেনা পরিচিত সমস্ত আত্মীয় স্বজন যখন টিভির প্রোগ্রাম দেখে ফোন করবে, ধুতি পাঞ্জাবি পরা ওই পৌর ভদ্রলোক তোমার কে হন জানতে চাইবে, তখন কি উত্তর দেবে? আমার নতুন বাবা? আমি বা কি উত্তর দেব? সমাজের বুকে বাঁচতে হলে মান সম্মানের ব্যাপারটা এড়িয়ে থাকা যায় না। বাবুর বলতে ইচ্ছে করলো, এতদিন তোমার এই মান সম্মান কোথায় ছিল? এত বড় শহরের বুকে মা যখন হারিয়ে গেল, তখন একবারও খোঁজ পর্যন্ত করতে দাওনি? বলিসেলে স্বেচ্ছায় যে হারিয়ে যেতে চায়, তাকে হারিয়ে যেতে দেওয়া উচিত। সমস্ত জিনিসপত্র টাকা পয়সা গয়নাগাটি নিয়ে গেছেন। আশ্রয় না জুটলে ঠিক ফিরবে। কতদিন আর হোটেলের ভাত খেয়ে জীবন চলবে? কিন্তু আমার জেদিমা বুড়ো বয়সে অভাবনীয় সাফল্যে করত্তাই করে দেখিয়ে দিয়েছেন। মনিকা, পুরনো আস্তানায় আর ফেরেনি, বরং মান খুইয়ে তোমাকেই মার কাছে যেতে হচ্ছে। রবিবার রন্ধনবন্ধের রেস্টুরেন্টে ঢুকে কাস্টমারের সংখ্যা থেকে মনিকা তাজ্জব বনে গেল। এতে তো জায়গা পেলে আধ ঘন্টার উপর অপেক্ষা করতে হলো। তার উপর ভেতরে ঢুকে সে যখন একটা ওয়েটারকে ডেকে বলল অতসী ম্যাডামের সঙ্গে দেখা করতে চান, তখন ওয়েটার ভদ্রলোকের মুখে হাসি ফুটে উঠল। বিনীত গলায় জবাব দিলেন, আপনারা আগে খাওয়া দাওয়া সেরে নিন, মাসিমা কিচেনে আছে, আপনাদের খাওয়া হতে হতে চলে আসবেন। এখানকার এক গ্লাস জল খাওয়ায় মনিকার অ্যাথলেটিক্সের বিরুদ্ধে, কিন্তু রেস্টুরেন্টে ঢুকে কিছু না খেয়ে আর তো মালকিনের সঙ্গে দেখা করা যায় না। কাজেই বেজার মুখে দু একটা আইটেম অর্ডার করলেন। বাবু বেশ তৃপ্তি সহকারে খাচ্ছিল। কতদিন বাদে মায়ের হাতের রান্না, হোক না হোটেলে বসে, কিন্তু এ স্বাদ কি আর ভোলা যায়? সে ওইটা তাদের পরিবেশন দায়িত্বে ছিল। মনিকার বেজার মুখ দেখে তিনি খানিক অবাক হলেন। এখানে যারা আসেন, খাওয়ার শেষে অধিকাংশ মুখে একটা অদ্ভুত তৃপ্তি হাসি ফুটে। তবে এই ভদ্রমহিলা তাদের খাবার পছন্দ হয়নি। কিন্তু সেটা কিভাবে সম্ভব? মাসিমার প্রতিটি রেসিপি অনবদ্য। কি মনে করে ওয়েটার কিচেনে গিয়ে সমস্তটা জানায়। কিছুক্ষণ বাদে অফিস ঘরে ওদের ডাক পড়ে। কিচেনের সামনে গিয়ে যাওয়ার সময় বাবু দেখলো মা এক মনে রেস্টুরেন্টে কুকদের বিভিন্ন রান্নার ইনস্ট্রাকশন দিতে ব্যস্ত। থাকতে না পেরে ডেকে উঠল, মা তুমি? চমকে উঠল অতসী। বহু যুগ ওপার থেকে এই ডাকটা যেন তার কানে ভেসে আসলো। চোখ ভর্তি জল। কিন্তু তার যে এখন দুর্বল হলে চলবে না। আত্মের ভালোবাসায় অন্ধ হয়ে একবার মান সম্মান খুঁজছে, দ্বিতীয়বার খোয়াতে রাজি নন তিনি। একজন কুককে ডেকে কেজো নির্দেশ দিলেন, অফিসের ঘরে বসতে বলো, আমি আসছি। ওরা যেতে রেস্টুরেন্টে বাথরুমে ঢুকে হাউ হাউ করে কেঁদে ফেললেন অতসী। এই চার দেওয়ালের ভেতরে তার কারু কাছে কোনো জবাবদিহি করার দায় নেই। কতদিন বাবুর চোখে থেকে সারা রাত চোখের জলে ভিজিয়ে বালিশ ভিজিয়েছেন, আর সেই অন্তর্য চোখের সামনে উপস্থিত। কেন এসেছে সে? হারিয়ে যাওয়া মাকে না খুঁজলে আজ কোনো কৈফিয়তের খোঁজে উপস্থিত হচ্ছে সে। কী উত্তর দিবে অতসী? কাকে উত্তর দিবে? চোখ মুখে জল দিয়ে নিজেকে ঠিকঠাক করে গুছিয়ে তিনি অফিস ঘরে এলেন। এতদিন বাদে আমার কথা মনে পড়লো, বলো কি বলতে চাও? কোনো জরুরি দরকার? তোমার মুখ দেখে খুশি বলে তো মনে হচ্ছে না। কাল টিভিতে যে পৌর ভদ্রলোককে দেখলাম, তিনি কে? তুমি কি তাকে বিয়ে করছো? দরজার দিকে তাকিয়ে অতসী দেখলেন সুইং ডোর ঠেলে নির্মল্য বোস ভিতরে ঢুকছেন। দুজন অচেনা আগন্তুক অফিস ঘরে
দেখে নির্মল্য বেরিয়ে যাচ্ছিল। অতসী এগিয়ে এসে ওর হাতটা ধরলেন। মিট মাই হাজবেন্ড, নির্মল্য বাসু। নির্মলের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলেন, এই আমার ছেলে বাবু। আমার সঙ্গে তোমার সম্পর্কটা আসলে কি সে বিষয়ে নিজ পরিবারের সঙ্গে নিয়ে সরজমিনে তদন্ত করতে এসেছেন। এই নির্লজ্জতা সহ্য করতে না পেরে মনিকা চেঁচিয়ে উঠলেন, আমাদের মান সম্মান আর কিছু বাকি রেখেছেন কি উনি, যে তুমি এখনো দাঁড়িয়ে তামাশা দেখছো? অনেক নাটক তো দেখলে, আরও কিছু দেখার কি বাকি আছে? চলো বাড়ি। বাবু, অতসীর আদরের বাবু। অতসীর আদরের বাবু শুধু একবার ক্লান্ত চোখ দুটো মেলে তাকালো অতসীর দিকে। তুমি কিভাবে এমনটা করতে পারলে মা? শেষ পর্যন্ত বাবার জায়গায় অন্য কাউকে বসালে। পরক্ষণে মাথা নামিয়ে আস্তে আস্তে মনিকার পেছন পেছন বেরিয়ে গেল। ওরা চোখের আড়াল হতে যেতে নির্মল্য অস্বস্তিতে ভুলে অফিসের ঘরের চেয়ারে বসে সেদিনের মতো ফুলে ফুলে কাঁদতে লাগলেন অতসী। অনেক ভাবনার শেষে যখন কোনো সিদ্ধান্ত এসে পৌঁছেছেন, এমনভাবে সোজা গিয়ে অতসীর পিঠে হাত রেখে নির্মল্য বলেন, সাজানো মিথ্যেটাকে কি কোনোভাবে সত্যি করা যায় না? নামহীন সম্পর্কটা কি একটা নাম দিয়ে শেষ জীবনটা বাঁচা যায় না? একে অন্যের অবলম্বন হয়ে ভালোবাসা না হয় নাই থাকলো নিখাত বন্ধুত্বের দাবিকে কি উপেক্ষা করবেন অতসী? হঠাৎ প্রবল আবেগে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে নির্মল্যকে জড়িয়ে ধরলেন অতসী। সবাই নিশ্চয় জানতে চাইছেন এই দুই সমমনস্ক মানুষের বন্ধুত্বের সম্পর্কটা পূর্ণতা পেয়েছিল কিনা। একদম পেয়েছিল। বয়স হলে পাশে দাঁড়ানোর জন্য কাউকে না কাউকে দরকার। সেদিন কাগজে বিয়ে সারলেন নির্মল্য আতসী। সেদিন রন্ধনের সমস্ত শাখায় আগত অতিথিদের জন্য ফ্রিতে ভরপেট বাঙালিখানায় আয়োজন করছেন। সঙ্গে লেবু পাতা দিয়ে গন্ধরাজ স্পেশাল ঘোল। তিস্তা, রঞ্জন, অসিত, অমিত, রঞ্জনা সবাই এই বিয়েতে জমজমাট আনন্দ করছিল। ওদের জন্য তো রন্ধন রেস্টুরেন্টে যে কোনো শাখায় লাইফ টাইম ফ্রি পাসের বন্দোবস্ত করেছেন অতসী। আপনার পাস নেই বলে মন খারাপ করছেন বুঝি? আরে তাতে কি হয়েছে, চলুন না একবার সবাই মিলে ঘুরে আসি। নির্মল অতসীর স্বাদের রেস্তোরাঁ রন্ধন থেকে বলা তো যায় না, রেস্তোরাঁয় আলো আধারিতে বসে অতসীর হাতে স্পেশাল রেসিপির স্বাদ নিতে নিতে কোনো একজন আপনাকে প্রেমের বন্ধনে বেঁধে ফেলতেও পারে। সমাপ্ত। রন্ধনে বন্ধন। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।